দায়িত্ব গ্রহণের ৬ মাস পার করল বিএনপি সরকার। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি বলেন, শুরুতেই প্রাকৃতিক নানা দুর্যোগ ও বৈশ্বিক সংকট বাধাগ্রস্ত করেছে সরকারের কার্যক্রম। নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামাজিক সুরক্ষা অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন দাবি করেন, ৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। গ্যাসের সমস্যা সমাধানে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ৫ আগস্ট ছিল বিগত ১.৫ দশকের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণবিস্ফোরণ। পরে প্রধানমন্ত্রী আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জ্বালানি সংকট এখনই সমাধান সম্ভব নয়, তবে এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ৫ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগ্যাসি, যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আজকে যারা সংসদীয় বিরোধী দল তাদেরও নোটিফিকেশন আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন, বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। সরকারের এই ৬ মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। বিএনপি রিপিটেডলি বলেছে, সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত ১৭ বা ১৮ অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের যারাই কথা বলেছেন তারা সবাই আমাদের সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন যে এই প্রথম এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো ধরনের কোনো সরকারি নিয়ন্ত্রণ এবং প্রভাব তারা অনুভব করেন নাই। এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে বেশ বেকায়দায় সরকার। নির্বাচিত সরকারের ৬ মাসের মূল্যায়ন করতে গিয়ে এই সংকট মোকাবেলা করতে না পারা কি বড় করে দেখছে সংসদের বিরোধী দল। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন না করাকেও সরকারের ব্যর্থতা বলে মনে করেন তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এসব কারণে কিছু ভালো কাজ থাকলেও তা মন্দের খাতায় চাপা পড়ে গেছে। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। আমি তারেক রহমান ২৪-এর গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর ১৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সরকার প্রধান নিজেই তার মন্ত্রিসভার ১৮০ দিনের কাজের মূল্যায়নের ঘোষণা দেন। সংসদের বিরোধী জোট মনে করে, জুলাই সনদ ও গণভোটের আলোকে সংস্কার নিয়ে কোনো কিছু না করা সরকারের গোড়ায় গলদ। সরকার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে না এবং সেদিন থেকেই সরকার দল এবং বিরোধী দল তাদের মাঝে একটা মতভিন্নতার জায়গা তৈরি হয়। আমরা এই ৬ মাস ধরেই সংসদে এবং সংসদের বাইরে বলে আসছি যে সরকারকে যদি ভালো করে ফাংশন করাতে হয় এবং সামনের দিনে যদি আমরা একটা ফিসিবাদী কাঠামো থেকে উত্তরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের প্রত্যেকটা পয়েন্ট বাস্তবায়ন করতে হবে। এই ৬ মাসের সময়কালে নাগরিকের যে প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম একটা উচ্চাশা রেখেছিলাম একটা নির্বাচিত সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে তার একেবারেই ব্যর্থ হচ্ছে এবং কোনোভাবেই তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারছে না। এদিকে এই ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আছে নানা অভিযোগ। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে তেমন মার্কস দেয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলা চতুর্দিকে শুরু হয়েছে, তার মতে সংকট হতে পারে আগে থেকে এমনটা জানার পরও জ্বালানি নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেয়নি সরকার। এর ফলে মানুষের ভোগান্তি চরমে। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, ৬ মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে
কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। তবে সরকারের 6 মাসের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন জনগণের উপরই ছেড়ে দিতে চান বিরোধী নেতারা। সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই মুহূর্তে কথা বলছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। আপনার ভ্যালু প্রাইস কস্ট সবচেয়ে এত হাই হয়ে গেছে। আমাদেরকে হবে যে এই ধরনের কাজগুলির সঙ্গে যখন আপনার এন্টারপ্রেনারশিপ জড়িত হয়, বিজ্ঞানের গবেষণা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং এটার সঙ্গে যখন এন্টারপ্রেনারশিপ তৈরি হয় এবং যাতে এন্টারপ্রেনারশিপটা তৈরি হয় তার জন্য যখন আবার আধুনিক অর্থনীতি তাকে যখন আপনার মালিকানা তখন করে দেখা যায় যে জ্ঞান এবং জ্ঞান থেকে উদ্বুদ্ধ যে জ্ঞান পণ্য এবং তার মালিকানা নিশ্চিত করা এবং তার আধুনিক বাজার ব্যবস্থা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। বিদ্যুৎ ও গ্যাসের সাথে জড়িত মাফিয়া চক্রদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, এমন অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হলে জনগণই মাঠে নামবে। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশকে নয় দলীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার। তার অভিযোগ, দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া সহ ৩১ দফার অনেক কিছুই লঙ্ঘন করে চলেছে সরকার। তিনি অভিযোগ করেন, স্বজনপ্রীতির মধ্য দিয়ে মায়ের দোয়া কমিটি থেকে বাপের দোয়া ক্রিকেট টিম বানিয়েছে সরকার। প্রায় ৭৫০ উপরে কারখানা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, এটা আরো বাড়তেছে দিন দিন। এবং সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু ভবিষ্যৎ, যদি আপনারা আপনাদের ওয়াদার পথ থেকে সরে আসেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে, আমাদের কিছু করার থাকবে না। এবং স্বাধীনতাটা মাঝে মধ্যে একটু বেশি মনে হয়, কারণ আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরাও বেশ গলা উঁচু করেই কথা বলতে পারছে। এত উঁচু করে গত ২০ বছর বিএনপির নেতাকর্মীরাও কথা বলতে পারে নাই। ব্যাটারি চালিত রিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সিটি কর্পোরেশন থেকে এই নিবন্ধন নিতে হবে, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। নিয়ম না মানলে নিবন্ধন দেয়া হবে না বলে জানান প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা সিটিতে ৮ জোনে আলাদা আলাদা রঙে রিকশা রাখা হবে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। পর্যায়ক্রমে অন্যান্য সিটিতেও এটি করা হবে। সরকারের ৬ মাসে এই মন্ত্রণালয় কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, কাজ করার জন্য এটা খুব কম সময়, আরও অনেক কিছু করার আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেওয়া কঠিন। চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাশ করা আছে। শিক্ষা খাতের সব অংশীদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
আজ রাজধানীতে বাংলাদেশ ফোরাম শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, নির্মল পরিবেশ ও অন্য সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। একই সাথে বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশ দূষণ ও নিরাপত্তাজনিত নানা কারণে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষায় আসতে আগ্রহ হারাচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রাম চালুর কথাও ভাবছে সরকার। Our education system is very attractive for other nationalities, not for us. You see, the private universities demand cross-border education. Is it the only demand from the private university? Shouldn't it be the demand from us? Why we cannot make a Bangladesh education hub? It should be addressed earlier. Am I right? Did we? No. Why? I don't know the answer. As I said earlier, the competitive advantage in the world area, we are the most, because we are the highly densely populated country in the world. দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানে না বাংলাদেশ, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি কথা জানান। সেই সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলেও জানান চিফ প্রসিকিউটর। নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে, সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজে নামছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পে স্কেল নিয়ে 3 মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। আল কায়দা বাংলাদেশে সক্রিয় হচ্ছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের রিপোর্ট অনুমান নির্ভর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার। পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। তা এখন যে FSROগুলো আছে সেগুলো একটা সামিটের আর একটা এক্সিলারেট এনার্জির সম্ভব। তো এগুলো মাঝে মধ্যে বিভিন্নভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে সরবরাহ বিঘ্নিত হয়, তো যে সমস্যায় আমরা পড়েছি। এছাড়া গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফেসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গেছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। সারা দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ির রান্নাঘরে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। জেলার 14টির মধ্যে মাত্র 2টি স্টেশনে সীমিত গ্যাস সরবরাহ থাকায় যানবাহন চালকদের লাইন দীর্ঘ হয়েছে। আরো প্রেসারও কম, একেবারেই কম, এতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। পরিকল্পিতভাবে যদি গ্যাস আমরা নিতে পারি তখন আমরা সারাদিন চালাতে পারি, আর এখন যে গ্যাসটা আমরা নেই এখন আমরা সারাদিন চালাতে পারি না। ঢাকার ধামরাইয়েও বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টি বন্ধ থাকছে।
পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে চাপ না থাকায় গাড়িতে গ্যাস সরবরাহ করতে সময় লাগছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরু করার পরপরই পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ন্যায় বাউন্ডারিতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত সকল গ্রাহকদেরকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারিনি, তো পর্যায়ক্রমে এটা সমাধান হবে। ফেনীতেও শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস পাইতেছে ইনশাল্লাহ আজকে 2 দিন, কোনরকম আমারই নয়, তবে 170 টাকার গ্যাস দিচ্ছে, এরকম হলে মোটামুটি চলবো। আসছে বরং এভাবে চলুক, আলহামদুলিল্লাহ আমরাও চলতে পারি। আমরা শনিবার সন্ধ্যা 6:30 আমাদের পাম্পে গ্যাস পর্যাপ্ত পরিমাণে আসছে, আর আমরা ওই শনিবার থেকে কন্টিনিউ গ্যাস দিতেছি। জেলার 12টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হলেও চাপ রয়েছে স্বাভাবিকের চেয়ে কম। তাই গ্যাস নিতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নূর তাজবিন নীর, ৭১। গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের চিনির বাজারে। এছাড়া শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বাড়তি খরচ এবং বাজারে অস্থিরতার কারণে চিনির দাম এখন ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশে বেসরকারি খাতের 5 শিল্প গ্রুপ সিটি, মেঘনা, এস আলম, আব্দুল মোনেম লিমিটেড ও দেশবন্ধু সুগার মিল অপরিশোধিত চিনি আমদানি করে, পরে নিজেদের কারখানায় পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে প্রতিষ্ঠানগুলো। কিন্তু দেশ জুড়ে গ্যাস সংকটে গত 3 দিন ধরে বন্ধ রয়েছে চিনি উৎপাদনকারী কারখানাগুলো, যে কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিনে কোম্পানিগুলোর কাছে থাকা চিনির মজুদ শেষ হয়ে গেলে দেশ জুড়ে সরবরাহ চেইনে বড় ধাক্কার শঙ্কা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে চিনির দাম মন প্রতি বেড়েছে 70 থেকে 75 টাকা। বাজারে প্রতিমন লাল চিনি বিক্রি হচ্ছে ৩৬৫০ থেকে ৩৬৫৫ টাকায়। গ্যাস সংকটের কারণে চিনির এটা অনেক সংকট হয়ে গেছে। এখন আমরা অ্যাভেলেবেল চিনি পাচ্ছি না, চাহিদার তুলনায় 10 ভাগের 1 ভাগও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা কাস্টমারকে সঠিকভাবে সেবা দিতে পারছি না। সন্ধ্যার পরে আবার আমরা খবর পাইছি যে ফ্রেশ মিল আবার তাদের গ্যাসের সংযোগ পাইছে, তারা আবার পুনরায় প্রোডাকশনে গেছে। এ বিষয়ে নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের সরবরাহ খরচ বাড়ছে। এর প্রভাব চিনির বাজারেও পড়ছে। প্রত্যেকটা মানুষের যদি রেশন কার্ড থাকতো তাইলে এটা কন্ট্রোল করে দিতে। এখন উচিত হলো সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, উৎপাদন যেন ব্যাহত না হয়, এর জন্য সরকারের উচিত এগুলির মধ্যে খাদ্য এটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 22 লাখ টন চিনি প্রয়োজন, আর এই চাহিদার 98%-রও বেশি চিনি আমদানি করতে হয়। মনিরা কাজুরি, ৭১। দেশ জুড়ে প্রচণ্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু এলাকায় 60 থেকে 70% সময় বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন স্থানে টানা 10 ঘন্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগও পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে গ্যাস সংকট ও কয়লার কারণে বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক বিঘ্ন হচ্ছে। এদিকে পিডিবির আওতাধীন এলাকার গ্রাহকদের অভিযোগ, বিল নিয়মিত পরিশোধ করেও মিলছে না বিদ্যুৎ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিংও কমে আসবে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারত বন্ধুত্বের পরিচয় দেবে বলে আশা করছে সরকার। বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এই প্রত্যাশার কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি জানান, অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প বাস্তবায়ন না করতে পারলে স্থানীয় মানুষ আরও সমস্যার মুখোমুখি হবে জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য সেরা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আগ্রহী বিদেশিদের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলেও জানান অ্যানি। এর আগে সেমিনারে দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা ব্যারেজ তৈরিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি রাখবেন। তিস্তা চুক্তিটা খুব বেশি দরকার, এটা বারবার আলোচনা হয়েছে,
হয়ে যায় কিন্তু হয় না। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন, আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। ভূমধ্যসাগরে ভাসমান একটি রাবারের নৌকায় 9 বাংলাদেশের মৃত্যু হয়েছে। নৌকাটি থেকে 29 জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে মিশরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার মিশরের কায়রোর বাংলাদেশ দূতাবাস জানায়, মানব পাচার চক্রের সহায়তায় লিবিয়ার তবরুক থেকে রওনা হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল নৌকাটি। এক পর্যায়ে নৌকাটি পথ হারিয়ে ফেলে আটকা পড়ে মাঝসাগরে। পরে 29 জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী সহ নৌকাটি মিশরের মার্সা মাতরু উপকূলে পৌঁছায়। সমুদ্রে ভাসমান অবস্থায় প্রচণ্ড সূর্যের তাপ, তীব্র গরম, খাবার ও পানির অভাবে 9 বাংলাদেশি ও একজন সুদানের নাগরিক সহ 10 জন অসুস্থ হয়ে মারা যান। চিকিৎসাধীন বাংলাদেশিরা সুস্থ হলে মিশরের প্রচলিত আইন অনুসরণ করে তাদের দ্রুত বাংলাদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ, এমন ভুল তথ্যের কারণে কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না রিক্রুটিং এজেন্সি। এবছর দেশটিতে 6,000 কর্মী পাঠানোর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তার অর্ধেকও পূরণ হয়নি। তাই লক্ষ্যমাত্রা অর্জনে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদেশে গমনিচ্ছুদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরপরই বাংলাদেশ থেকে এবছর 6,000 ড্রাইভার নিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা আপাতত স্থগিত থাকলেও দুবাই ট্যাক্সিতে যোগদানে ইচ্ছুক কর্মীদের 2-3 কর্মদিবসের মধ্যেই ভিসা দিচ্ছে দূতাবাস। কিন্তু সকল ধরনের ভিসা বন্ধ এমন অপপ্রচারে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মী পাঠাতে বেগ পেতে হচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের। দেশ থেকে 2টা লোক গেলে 2টা লোকই রেমিটেন্স পাঠাবে, সে রেমিটেন্সে 10 টাকা পেলেও বাংলাদেশ পাবে বা আমাদের দেশ পাবে। তো সেই সহযোগিতা চাচ্ছি আমরা, কি আমাদের সামনে ইন্টারভিউ আছে 29-30 তারিখ। তো সেই 29-30 তারিখের ইন্টারভিউটা তো জানে আমরা বেশ কিছু লোক পাই, সে সহযোগিতাটা চাচ্ছি। কারণ অনেক মানুষ বিভ্রান্তিতে ফেলছে, ফেসবুকে, ইউটিউবে, এখানে সেখানে বলছে যে দুবাই বন্ধ, কিভাবে লোক যাবে, দুবাই বন্ধ, কিভাবে লোক যাবে। কিন্তু না, দুবাই কোনো বন্ধ নাই, দুবাই ওপেন আছে, দুবাই খোলা আছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে বৈঠক করে দুবাই ট্যাক্সিতে লোক পাঠানো হচ্ছে, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তারা যে 6,000 লোক নিবে এই বছরের মধ্যে বলেছে, ইতিমধ্যেই তারা আপনার 1000 নিয়েছে, কিছুদিনের মধ্যেই আরও 1000 নিবে এবং এই বছরের মধ্যে তারা 6,000+ সংখ্যক লোক নিতে পারবে এবং যারা যেতে আগ্রহী তারা এখানে যেতে পারে। এবং আমরা খোঁজখবর নিয়েও দেখেছি যে অন্যান্য ভিসায় যেতে যত বেশি খরচ হয়, এখানে ওনারা খুব বেশি টাকাও নিচ্ছেন না। তিনি বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। এবং এইখানে যারা ড্রাইভিংয়ে যেতে চায় তাদের একটু বেসিক ইংলিশ দক্ষতা প্রয়োজন। সেক্ষেত্রে বেসিক ইংলিশ বলতে মনে করেন কৌশলগতভাবে যদি আমি বলি যে 20 থেকে 25টা বাক্য যদি সে মুখস্থ করে যেতে পারে, তাহলে কিন্তু তার কাজের সমস্যা হবে না। দুবাই ট্যাক্সিতে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। আরও বেশি দক্ষ কর্মী নিতে চলতি মাসে ঢাকায় আসছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। সুফিয়ান ফারাবি, 71। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চীনা জ্ঞান, প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা, এই 3কে কাজে লাগিয়ে সরকার দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের রূপান্তরের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। সকালে চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি টেক্সটাইল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেন। দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব বলেও মনে করেন তিনি। বলেন, আওয়ামী লীগের আমলে প্রশিক্ষণের নামে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়েছে। নতুন সরকার চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান মন্ত্রী।
এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে। 750 কোটি টাকা বকেয়া রাজস্ব পরিশোধের ক্ষমতা নেই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির, তাই মওকুফ চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছেন জ্বালানি বিভাগ। বিপুল এই অর্থ নিয়ে মামলাও নিষ্পত্তি হয় 5 বছর আগে, অথচ এই সময়েও তা দিতে ব্যর্থ হয়েছে বিজিএফসিএল। টাকা দিতে না পারার যুক্তি হিসেবে কোম্পানিটি বলছে এই অর্থ গ্রাহকের কাছ থেকে আদায় করা হয়নি, তাই সরকারকে দেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন আইন অনুযায়ী বকেয়া রাজস্ব মওকুফের কোনো সুযোগ নেই। মইনুল হাসানের বিশেষ প্রতিবেদন। অভ্যন্তরীণ গ্যাস সরবরাহের 1/4 বেশি যোগান দেয় পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি। গ্যাস অনুসন্ধান, কূপ খনন, উত্তোলনের পাশাপাশি জাতীয় গ্রিডে সরবরাহ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 8 বছর আগে রাজস্ব ফাঁকির অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেয় এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট মূসক। বলা হয় 2017 সালের মার্চ থেকে পরের 1.5 বছরে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে মূসক ও সম্পূরক শুল্ক বাবদ 753 কোটি টাকা ফাঁকি দেয় বিজিএফসিএল। পরে মামলা গড়ায় আদালতে। 2020 সালে হাইকোর্ট বিভাগ এনবিআরের পক্ষে রায় দিলে আবারও পিটিশন দায়ের করে প্রতিষ্ঠানটি। তবে আদালতের স্থগিতাদেশ না থাকায় চলতি বছরের 7 জুন 7 দিনের মধ্যে বকেয়া পরিশোধ করার নোটিশ দেয় এলটিইউ। নোটিশের জবাবে বিজিএফসিএল দাবি করে 2017 সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হলেও বাড়তি সম্পূরক শুল্ক ও মূসক আদায় না করতে নির্দেশ দেয় বিইআরসি। ফলে গ্রাহকদের কাছ থেকে রাজস্ব আদায় করেনি বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। বার্কের যে নির্দেশনা ছিল 2017-তে একটা অর্ডার করেছে যে ওই সময় এসডি এবং ভ্যাট মুক্ত থাকবে। সেই অর্ডারের কারণে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কেউ আদায় করেনি, পেট্রোবাংলা সহ। অন্যদিকে সেই বকেয়া রাজস্ব মওকুফ চেয়ে জ্বালানি বিভাগের কাছে অনুরোধ করে পেট্রোবাংলা। এজন্য 30 জুলাই এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠি দেয় জ্বালানি বিভাগ। যেহেতু গ্রাহক পর্যায়ে আদায় করে নাই বিআরসির আদেশের কারণে, সেক্ষেত্রে বিজিএফসিএল তো আর ওইটা দিতে পারবেন বা ওটা ওদের দেওয়ার মতন অর্থের সংস্থান ওদের রাখা নাই। তারা বলছে যে এটা আমাদের মওকুফ করা উচিত। এনবিআরের সাবেক এই সদস্য বলছেন আইন অনুযায়ী বকেয়া রাজস্ব মওকুফের সুযোগ নেই, দিতে হবে পুরো অর্থই। হ্যাট আইনের আন্ডারে কোনো বকেয়া এটা মওকুফ করার কোনো অথরিটি কোনো কর্তৃপক্ষের নাই, এই হলো ফাইনাল কথা। তো কাজে এটা মওকুফ হবে না। তারা চিঠি দিয়েছে, চিঠি হয়তো একটা রিপ্লাই দিয়ে দিবে যে মওকুফ করার কোনো অথরিটি আইনে নাই। হ্যাঁ, তো এটা কিন্তু একটা জিনিস প্রকাশ করে, সেটা হলো দেখেন আমাদের ভ্যাট নলেজের কত অভাব, আমাদের ভ্যাট সচেতনতার কত অভাব। শুধু বিজিএফসিএল নয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে মূসক বাবদ এনবিআরের পাওনা প্রায় 36,000 কোটি টাকা। মইনুল হাসান, 71, ঢাকা। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করতে চায় এনসিপি, বললেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পেশাগত জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা জানতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই গণমাধ্যমের সংকুচিত ব্যবহার ঠেকাতে হবে বলেও মত এই নেতার। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার তুমুল লড়াইয়ের সময় ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেছেন সাংবাদিকরা। তাদের যে মানবিকতা, বিবেকবোধ, সেই জায়গা থেকে অনেক ভূমিকা পালন করেছে। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এটা আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনও সাংবাদিকরা গণতন্ত্রের পক্ষে যারা আমরা কাজ করেছি আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে। এমনও হয়েছে যে অনেককে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, তাকে হাসপাতালে নিতেও নিজ কাঁধে করে হয়তো রিকশায় তুলে দিচ্ছেন সাংবাদিকরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।